রাজনীতি বিশ্লেষক ডাক্তার সাখাওয়াত হোসেন শান্ত, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী আবু হেনা রাজ্জাকি, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমি শান্ত ভাইকে দিয়ে শুরু করতে চাই। আলোচনায় যাবার আগে আমি সাম্প্রতিক একটি বিশ্লেষণ উল্লেখ করতে চাই। 91, 96 ও 2001 সালের নির্বাচনের ফলাফলের ভিত্তিতে করা এক বিশ্লেষণ বলছে নির্বাচনে না থাকায় আওয়ামী লীগের 35% ভোট অন্যদের বাক্সে ভাগ হয়ে যাবে। সেখানে বলা হয়েছে আওয়ামী লীগের মোট সমর্থকের 45 থেকে 55% ভোট বিএনপির দিকে ঝুঁকবে। 15 থেকে 20% সমর্থকদের ভোট ধর্মভিত্তিক দল তথা জামায়াতের দিকে যেতে পারে। 15 থেকে 20% আওয়ামী লীগ সমর্থক স্থানীয় শক্তিশালী স্বতন্ত্র প্রার্থীকে ভোট দিতে পারেন। শান্ত ভাইকে দিয়ে শুরু করতে চাই। শান্ত ভাই, আওয়ামী লীগ নির্বাচনে নেই, এটি সবাই জানেন, কিন্তু তার একটি সমর্থক গোষ্ঠী আছে। সেই সমর্থক গোষ্ঠীকে নির্বাচনের আনার জন্য বা ভোট কেন্দ্রে যাওয়ার জন্য এটি দেশে বিদেশে সব দিক দিয়ে খানে আলোচনা চলছে। সবাই চান যে তারা তাদের নিজস্ব মতামত প্রকাশ করুক। আপনার কাছে কি মনে হয় আসলে আওয়ামী লীগের ভোটগুলো বা সমর্থকদের ভোটগুলো কোন দিকে বেশি যেতে পারে? আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার সঙ্গে আলোচনায় রাজ্জাকি ভাই আছেন এবং যারা শুনছেন সবার জন্য শুভেচ্ছা রইল। যারা তাত্ত্বিক নীতি কথা বলে তারা বিষয়টাকে এইভাবে দেখে যে আদর্শবাদী রাজনীতি থাকলে একটা পতিত ফ্যাসিবাদ গোষ্ঠীকে এইভাবে ভোটের জন্য বিভিন্ন গোষ্ঠী যে টানাটানি করছে এটা করতো না। এটা আদর্শহীন রাজনীতির বা লক্ষণ এটা বলে। এটা যে খুব ভুল বলে মিথ্যা বলে এমন নয়। ঠিকই আছে যে আওয়ামী লীগ এখানে খুন করেছে, গুম করেছে, আয়নাঘর করেছে, 16 বছর ধরে গণতন্ত্র হত্যা করে ফ্যাসিবাদী শাসন কায়েম করেছে, দুর্নীতি লুটপাট করে দেশটাকে ধ্বংস করেছে। ফাইনালি একটা গণ অভ্যুত্থানের মুখে তারা গণহত্যা চালিয়েছে, টপ লিডারশিপ নির্দেশ দিয়ে হেলিকপ্টার চালিয়ে হেলিকপ্টার থেকে গুলি করে শিশু হত্যা করেছে। সুতরাং তারপর তারা পালিয়ে গেছে, পতিত হয়েছে। এই রকম একটা শক্তি তাদের ভোট চাওয়াটা কতটা নীতি নৈতিকতার মধ্যে পড়ে গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে, এই প্রশ্নটা খুব ন্যায়সঙ্গতভাবে তুলছেন। কিন্তু এই তাত্ত্বিক নৈতিক বিশ্লেষণের বাইরে বাস্তবতা আর একটা জিনিস আছে, আমি সেটাকেও একটু বলতে চাই। ধরেন 1971 সনে বাংলাদেশে যারা মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিল, যারা গণহত্যা চালিয়েছে, ধর্ষণ করেছে, এই দেশটাকে ধ্বংসযজ্ঞে পরিণত করেছে, সেই শক্তিটাকেও কিন্তু 1972 সনে এসেই শেখ মুজিবুর রহমান সুনির্দিষ্ট কিছু অপরাধী ছাড়া বাকি সবাইকে কিন্তু সাধারণ ক্ষমা ঘোষণা করে দিল। এখন সাধারণ ক্ষমা ঘোষণা করলে তাহলে 73-এর যে নির্বাচন, সেই নির্বাচনের সাধারণ ঘোষণার আওতায় যারা পড়েছে তাদের ভোট পড়ে নাই? সবাইকে ভোট দেওয়া থেকে বিরত থেকেছে বা তাদের ভোট আমরা নেব না, এ কথা আমরা বলতে পেরেছি যে মাত্র 2 বছর আগেই যারা এদেশে গণহত্যা করলো, ধর্ষণ করলো, লুণ্ঠন করলো, অগ্নিসন্ত্রাস করলো, এত কিছু করলো, দেশের জন্মের বিরোধিতা করলো, তাদের ভোট দেওয়ার দরকার বা নিব না বলেছে কোনো শক্তি? বলে নাই। ঠিক একই কারণে এই যে আপনি বলছিলেন যে বিভিন্ন বছরের ভোট প্রাপ্তির হিসেবে বাংলাদেশে প্রধান দুটি রাজনৈতিক দল হচ্ছে বিএনপি এবং আওয়ামী লীগ। মেজরিটি ভোট এই দুই দলের বাক্সেই তো পড়ে। সেই হিসেবে অ্যারাউন্ড 30% ভোট কোনো না কোনোভাবে আওয়ামী লীগ এবং বিএনপির উভয়ের পক্ষের এরকম ধরে নেওয়া হয়, মানে কোর ভোটে হিসেবে এভাবে ধরা হয়। এখন পতিত হওয়ার আগে তারা ফ্যাসিবাদী কায়দায় দেশ চালানোর জন্য হত্যা, হামলা, মামলা, নিপীড়ন দেদারসে চালানোর ফলে তাদের সমর্থক কমেছিল, এটা সত্য। কমলেও সেটা ধরেন 15% নেমেছে, 12%, 15%। 15%ও যদি নামে তাহলে 1 কোটিতে 15 লাখ, 10 কোটিতে 1.5 কোটি, 20 কোটিতে 3 কোটি। এত সংখ্যক লোককে আপনি নির্বাচনে ভোট দেওয়ার বাইরে রাখতে পারেন কিনা বা রাখা উচিত কিনা? যারা অপরাধী তাদের তো বিচার হবে, তাহলে এই ভোটগুলা কোথায় যাবে? দ্বিতীয় বিষয় হচ্ছে আওয়ামী লীগ নির্বাচনের বাইরে আছে দল হিসেবে, তাদের মার্কা নাই, তাদের প্রার্থী নাই, কিন্তু অ্যাকচুয়ালি আওয়ামী লীগ কিন্তু নির্বাচনের বাইরে নাই কেন বলছি? বিদেশে বসে আওয়ামী লীগের নেতারা কিন্তু এই গণভোটে না ভোট দিতে উদ্বুদ্ধ করছে, বিদেশে বসে তারা না ভোট দিতে বলছে। তার মানে হচ্ছে আওয়ামী লীগের কর্মীদেরও তারা কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করাচ্ছে। কিন্তু আবার একটি গ্রুপ আছে যারা সব রাজনৈতিক দলের মধ্যে একীভূত হয়ে আছে বা মিশে আছে, তারা কিন্তু আবার হ্যার পক্ষেই বলছে।
হ্যাঁ, একটু সেটা ভাগ হয়ে গেছে। তারা সুপ্ত গুপ্ত নানান অভিধায় এরকম আছে, তারা তো ভাগ হবে। আমি বলছি যে যারা আওয়ামী লীগ হিসেবেই আছে তাদেরকেও আওয়ামী লীগের নেতৃত্বই বলছে না ভোট দিতে। এবং সজীব ওয়াজেদ জয় দিল একবার, দেখলাম একটা স্ট্যাটাস যে নো বোট, BOAT, বোট নো ভোট, মানে নৌকা ছাড়া ভোট না, এরকম প্রচার চালাইলো। তারপর তাদের নেতাদের আবার দেখলাম যে নো ভোট না, গণভোটে না ভোটের পক্ষে দিতে। এবং এরকমই হচ্ছে যে গণ অভ্যুত্থানে না ভোটের পক্ষে কারা আছে, আওয়ামী লীগ আছে আর জাতীয় পার্টি আছে। তাহলে না ভোট দিতে যদি সে কেন্দ্রে যায়, তাহলে মার্কার ভোটটা সে কী করবে? কাউকে না কাউকে দিবে। সেই হিসেবে আগেও আমি বলেছি যে আওয়ামী লীগের ভোটটা বেসিক্যালি 3-4 ভাগে ভাগ হয়ে যাবে। একটা অংশ যারা পলাতক আসছে তারা তো ভোট দিতে আসবে না, যারা পলাতক নাই কিন্তু পথধারী এবং আওয়ামী লীগের খুব ডেডিকেটেড, তারাও ভোট দিতে যাবে না, নানান উসিলায় সেদিন ভোট কেন্দ্রেই যাবে না। আর একটা অংশ আছে তারা আওয়ামী লীগই করে, মনের মধ্যে আওয়ামী লীগই আছে, কিন্তু এলাকায় তাদের মিলেমিশে চলতে হবে, থাকতে হবে, তাদের ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করে সমাজে চলতে হবে। তারা মনে করে যে যখন আওয়ামী লীগের বার আসে তখন দেখা যাবে, আপাতত কারো না কারোর সঙ্গে তো যেতে হবে। তারা তখন লোকালি স্থানীয়ভাবে কে একটু প্রভাবশালী, কার জেতার সম্ভাবনা বেশি, কার দিক থেকে তারা একটু ক্ষতিগ্রস্ত না হওয়ার সম্ভাবনা আছে, কে একটু আশ্রয় প্রশ্রয় দিতে পারে, এইরকম লোককে প্রার্থীকে বেছে নিয়ে হয়তো তার পক্ষে, সেটা কোথাও আওয়ামী লীগ, কোথাও বিএনপি, কোথাও জামাত ইসলাম, কোথাও অন্য দল, এটা হবে। আর একটা পক্ষ আছে তারা মনে করবে যে না, সরাসরি ভিড়ে যাই, গুপ্ত যা ছিল বা বিভিন্নগুলো তো আছেই, যে সরাসরি কিছু বিএনপিতে জয়েন করছে, জামাত ইসলামে জয়েন করছে বা অন্য কোনো দলে জয়েন করে গেল। আপনার কি মনে হয় যে বিএনপির দিকে এই ভাগটা বেশি যাবে? বিএনপির দিকে এই ভাগটা বেশি যাবে। কেন মনে হয়? কেন যাবে? কারণ হচ্ছে আওয়ামী লীগের মধ্যে টপ লিডারশিপ মুক্তিযুদ্ধের চেতনার ব্যবসা করেছে, ব্যবসা করে করে মুক্তিযুদ্ধটাকে খেলো বানিয়ে ফেলেছে, এটা সত্য। তবে তাদের সাধারণ সমর্থকদের মধ্যে মুক্তিযুদ্ধের প্রতি সহানুভূতিশীল বা অনুভূতিশীল লোকের সংখ্যাটা বেশি, যেটা জামাতের মধ্যে আপনি পাবেন না। আর বিএনপির মধ্যে, বিএনপি জামাতের সঙ্গে দীর্ঘদিন জোট করলেও বিএনপি মুক্তিযুদ্ধের পক্ষের দল ওই বিবেচনায় যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, জেড ফোর্সের অধিনায়ক ছিলেন, সেক্টর কমান্ডার ছিলেন, ফিল্ডে যুদ্ধ করেছেন এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। বাংলাদেশে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়টাও এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গড়া দল বিএনপির সময় বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকা অবস্থায় করা। সুতরাং মুক্তিযুদ্ধের প্রতি কমিটমেন্ট, ডেডিকেশন, তার প্রতি যে সত্যিকার চেতনা ধারণ করে, এটা বিএনপি করে। এখন আওয়ামী লীগের যে ভোটার ভোট দিবে, সে দিতে হচ্ছে বা দিচ্ছে গেল, তার ভোটটা মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তির দিকে মানে খুব কমই তার মন টানবে। জামায়াত ইসলামী তো বলছে যে তারা মুক্তিযুদ্ধের পক্ষেই আছে এখন, বা মুক্তিযুদ্ধের আদর্শের ভিত্তিতেই তারা মুক্তিযুদ্ধের পক্ষে আছে এটা তারা বলছে না। তারা বলছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব মেনে নিয়ে তারা রাজনীতি করছে। 71-এ তাদের রাজনৈতিক ভুল ছিল এটা, কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষে ছিল এই কথা তো আওয়ামী লীগ, জামাত ইসলামের পাগল তারা মুক্তিযুদ্ধকে অস্বীকার করছে না। এখন থাকলে আওয়ামী লীগ, বিএনপি বা যে দলেই থাকুক বা ডান বাম, যারাই মুক্তিযুদ্ধের সময় মুক্তিযুদ্ধের পক্ষ নিয়ে যুদ্ধ করেছে বা তাদের যে পরের প্রজন্ম, তারা 71 প্রশ্নে 71-এর বিরোধিতাকারীর পক্ষে যাওয়ার সংখ্যাটা একেবারে নাই বলবো না, কিন্তু সেই সংখ্যাটা খুব মিনিমাম। আপনি কয়জন মুক্তিযোদ্ধাকে দেখবেন যে তার চরিত্রের এতটা অধপতন হয়েছে জামাত ইসলামে যোগ দিয়েছে? আর অন্য অনেক দল আছে তারা মুক্তিযুদ্ধের সময় মুক্তিযুদ্ধের পক্ষে ছিল না অতটা, কিন্তু বিরোধিতা করে নাই, ওইখানেও আপনি মুক্তিযোদ্ধা পাবেন। কিন্তু জামায়াত ইসলামে শুধুমাত্র বকে যাওয়া, নষ্ট হয়ে যাওয়া কিছু মুক্তিযোদ্ধার বাইরে কারো যাওয়া তো সম্ভবই না। সুতরাং ভোটারদের বেলাও তাই হবে। জি, শান্ত ভাই, আপনার কাছে আমি আবারও আসবো। আমি এ পর্যায়ে আবু হেনা রাজ্জাকির কাছে আসতে চাই। রাজ্জাকি ভাই, আপনার কি মনে হয় যে আওয়ামী লীগের যে সমর্থকরা আছে তাদের ভোট কি কোনো টার্নিং পয়েন্ট হিসেবে কাজ করবে? অনেকেই বলছেন, যে বিশ্লেষক যারা আছেন, আপনি কি মনে করেন? না, ভোট তো যদি আওয়ামী লীগের ভোটগুলো তো টার্নিং পয়েন্ট হতেই পারে, কারণ এখন বাজারে আছে বিএনপি আর জামাত, আপনি যদি বড় সড়ভাবে ধরেন। তা সেক্ষেত্রে যখন আওয়ামী লীগ আর বিএনপি যখন প্রতিদিন থাকে, তখন জামাতের ভোট কিন্তু ডিসাইডিং ফ্যাক্টর হয়ে যায়। আর ভোটের বাইরে দলের বাইরে যারা ভোটার আছে তারা সুইং ভোট, সেটা নিয়ে প্রিডিকশন করা কঠিন বা এই মুহূর্তে করতে যাচ্ছি না। এখন আছে বিএনপি আর জামাত, আর আছে আওয়ামী লীগের ভোট, যেটা নিয়ে আলাপ হচ্ছে যে
আওয়ামী লীগের ভোট নিয়ে টানাটানি, এখানে তো দুইটা বিষয়, আওয়ামী লীগ ভোট দিবে কি দিবে না। যদি না দেয় আর কোনো আলাপ নাই, আর যদি দেয় কোথায় দিবে? সেটি প্রশ্ন যে আপনি নৌকার ভোট টানাটানি কোথায় যতই যাবে? করেন, জি। ভোট যদি দিতে চায় তাহলে তারা দিবে, আপনি টানলে তো ভোটার আসবে না। আপনি অন্তত এই দলীয় ভোটার, এটা দলীয় সিদ্ধান্ত হতে পারে, মানে ওই দলের। এখন জামাত আর বিএনপি মাঠে, আওয়ামী লীগের ভোট যদি আমি কল্পনা করি বিএনপিতে আসবে, তাহলে বিএনপির জন্য সোনায় সোহাগা, কারণ বিএনপির তো ভোট বেশি আছে এমনি, মানে অতীত জরিপে, বর্তমান জরিপ আমার কাছে নাই, কারণ সামনে ইলেকশনে কদ্দূর কার আছে সেটা না, আমি অতীত জরিপে বলছি। তাহলে সেক্ষেত্রে যদি আওয়ামী লীগের ভোট যোগ হয় 15% হোক আর 25% হোক, তাহলে বিএনপির জন্য সোনায় সোহাগা। আর আসেন যদি জামাতের দিকে যাবে কি যাবে না সেই আলাপে কিন্তু আমি যাচ্ছি না। যদি যায় তাহলে জামাতের যদি ভোট বাইরে 10 থেকে 15 হয়ে থাকে, আর যদি আওয়ামী লীগের 25ও থাকে, 25 আর 15 40 হয়, যদি ওই দিকে যায়, প্লাস তারা নিজেরা যদি কিছু ভোট টানে যদি মিলান, আপনি নিশ্চিত থাকতে পারেন 2/3 মেজরিটি, সিঙ্গেল মেজরিটি হলে জামাত ক্ষমতায় যাবে। আর আওয়ামী লীগের যদি ভোট বিএনপিতে সোনায় সোহাগ, এটা তো আর বলার অপেক্ষা রাখে না, অনেক বেশি সিট পেয়ে তারা ক্ষমতায় যাবে। তার মানে আওয়ামী লীগের ভোট যেদিক যাবে, হ্যাঁ, সেদিকের বিজয় মোটামুটি নিশ্চিত। বিএনপির দিকে আসলে 2/3 মেজরিটি নিশ্চিত হয়, আর জামাতের দিকে গেলে সিঙ্গেল মেজরিটি নিশ্চিত হয়। এটা হলে আমি যদি ভোট যায়। এখন আসেন, আদর্শগত রাজনীতিবিদ কেউ নাই ভাই বলছে সায়ন্ত, আমি একমত। আপনি বঙ্গবন্ধু সাধারণ ক্ষমা করছিল জামাতকে বলছে, দ্বিমত নাই। আবার যদি আপনি জিয়াউর রহমান সাহেবের চ্যাপ্টারে আসেন, উনি কিন্তু সবার আগে এদেরকে পুনর্বাসন করছেন, শাহাজিদের মতো ব্যক্তিরে প্রধানমন্ত্রী। আমি কিন্তু দোষ ধরতেছি না, আমি আলোচনাটা করতেছি। বানাইছেন, বানানোটা ঠিক হয়েছে না ব্যাঠিক হয়েছে সেখানে আমি যাচ্ছি না। এটা দিয়ে বুঝাচ্ছি যে জামাতের সাথে বিএনপির একটা সম্পর্ক ফ্রম দ্য বিগিনিং, অর্থাৎ তারা এই পার্টি যেটা ফাউন্ডার সেখান থেকে এর সম্পর্ক শুরু। জামাতের পুনর্জন্ম থেকে। ঠিক আছে, পুনর্জন্ম বলেন, ওইটাই তো, ঠিক আবার আছে, জন্মটা যে দিল, মানে নিষিদ্ধ থেকে সিদ্ধ। ঠিক আছে। তার মানে দুই নেতাই তাহলে জামাত, যদি সে আপনি বঙ্গবন্ধু সহযোগী ধরেন, তাহলে জামাতে সবাই দরকার বা সক্ষতা তৈরি করে আসছে। তারপরে আসেন যে মুক্তিযোদ্ধার সপক্ষের শক্তি ফেরিওয়ালা যে আওয়ামী লীগ ছিল, সেই আওয়ামী লীগের বিরুদ্ধেও কিন্তু একবার জোট করলো জামাত বিএনপি মিলে। তাহলে জামাত বিএনপি মিলে জোট করলো কার বিরুদ্ধে? স্বাধীনতার পক্ষের শক্তির বিরুদ্ধে, স্বাধীনতার পক্ষের শক্তি। উনি বলছেন বিএনপি স্বাধীনতার পক্ষের শক্তি, আমার একটা দ্বিমত নাই বা মতও নাই, মানে আমি বলছি, কিন্তু স্বাধীনতার পক্ষ শক্তির যে ফেরিওয়ালা, তাদের বিরুদ্ধে স্বাধীনতার বিপক্ষ শক্তি নিয়ে বিএনপি 2001-এ জোট বানাইয়া তাকে ডিফিট দিয়ে ক্ষমতায় গেছে। তাহলে স্বাধীনতার 95-96-তে সেটা তো আমি পিছিয়ে যাচ্ছি না, আমি তো সামনের দিকে আসবো। আমি সেটাও বলছি, মানে জামাতের সাথে আওয়ামী লীগও জোট করছে, কথা তো সেটাই, আমি তো তাই বলতেছি যে এরশাদের বিরুদ্ধে যখন আন্দোলন করছে তখনও কিন্তু জামাতকে সাথে নিছে। তার মানে কি, স্বাধীনতার বিরোধী শক্তিটাকে সবাই লাগছে। আর আজকে যা তারা বলতেছে তাতে স্বাধীনতার পক্ষের শক্তির বিপক্ষে দাঁড়াইছিল এই বিএনপি জামাতকে নিয়ে, স্বাধীনতার বিপক্ষে শক্তি। আমি এটা দোষ ধরতেছি না, গুণও ধরতেছি না। তার মানে কি, জামাতের সাথে তাদের যে সম্পর্ক বিএনপির, তারপরে যদি আপনি আসেন আজকে যেখানে গেছে সেটা জাস্ট ইউটার্ন। আপনি আপনার লাইফে চিন্তা করবেন যে আপনার ফ্যামিলি লাইফ আছে, আপনার সামাজিক লাইফ আছে, আপনার অফিস জীবন আছে, আপনার টিভি জীবন আছে, আপনার লাইফ স্টাইল একরকম দেখতে দেখতে না আচরণ, চট করে যদি আপনি ইউটার্ন নেন তাতে আপনি গেইন করেন কি? দ্যাট ইজ ইম্পর্টেন্ট। আপনি যখন ইউটার্ন নিয়ে নিলেন, এই ইউটার্ন নেওয়ার আগে আপনি স্বাধীনতার পক্ষশক্তি যে আওয়ামী লীগ ফেরিওয়ালা ছিল, বাংলাদেশের প্রথম আলো, বাংলাদেশের ডেইলি স্টার, বাংলাদেশের মানব জমিন, এমন কেউ নাই যে ফুল টাইম তারেক রহমান সাহেব তার ফ্যামিলির নিন্দা করেনি। এটা আমি বহুবার বলেছি। 2004-এর গ্রেনেড হামলা, পুলিশ রিপোর্ট কিছুই হয় নাই, সবার আগে প্রথম আলো বইলে দিল কি, এটা তারেক রহমান, খালেদা জিয়া জড়িত। হুইচ আই হেট লাইক এনিথিং, কারণ আপনি ইউ ক্যানট রাইট দিস ওয়ে। আপনি কে? কিন্তু তারা একটা অথরিটি ছিল মিডিয়া জগতে। সেইটা যখন
আপনি আজকে ইউটার্ন নিলেন, ইউটার্ন নেওয়ার সাথে সাথে কিন্তু প্রথম আলো বলেন, ওই ডেইলি স্টার বলেন, ইভেন মানব জমিনের মতিউর রহমান সাহেবও ঘুরে গেলেন। মতিউর রহমান সাহেব লিখছিলেন তারেক জিয়ার বিচার হওয়া উচিত, ঘুরে গেলেন। আমি কিন্তু এটা বলছি চরিত্র, আমি কিন্তু দোষগুণ আলাপ করছি না। সেখানে আপনি যখন এই ইউটার্ন নিয়ে আপনি কি পাচ্ছেন? ইউটার্ন নিয়ে আপনি উদীচীর সাপোর্ট পাচ্ছেন, ইউটার্ন নিয়ে আপনি ছায়ানটের সাপোর্ট পাচ্ছেন, উদীচী নিয়ে হয়তো আপনি প্রথম আলো, ডেইলি স্টার, মানব জমিনের সাপোর্ট পাচ্ছেন, 5-10টা ভোটারও হয়তো আপনার বাড়তেছে। কিন্তু আপনি কি একবারও ভাবছেন যে আপনি এত বড় বিএনপি পরিবারের সবাই বিষয়টা কিভাবে নিচ্ছে? আপনি তো আদৌ জানেন না যে সত্যি সত্যি বিএনপি পরিবারের লোক কিছু ছুটে যাচ্ছে কিনা। যদি 40 জন ছুটে যায়, 10 জন ঢুকে, লাভ হবে না লোকসান হবে? আপনি এই যে ইউটার্নটা তো সবাই একসেপ্ট করবে না। আমি যেমন ব্যক্তিগতভাবে একসেপ্ট করি না, ইট ডাজ নট মিন যে আমি বিএনপি বিরোধী। বিকজ আমি জিয়াউর রহমান সাহেবের সাথে আমার জীবনে 2বার সান্নিধ্য হয়েছে, বেগম খালেদার সাথে আমার 1বার সান্নিধ্য হয়েছে। আই লাইক দেম লাইক এনিথিং। তো সেখানে জিয়া সাহেব বলেন, খালেদা জিয়া বলেন, সেখান থেকেই যে আপনার আজকে ইউটার্নটা বিএনপি পরিবার কিভাবে নিচ্ছে, আদৌ কি জরিপ করেছেন? আমরা জরিপ করেছি। এখন বলবেন আপনি বিএনপি করেন না। ওনার যেমন আওয়ামী লীগের 2টা বন্ধু থাকতে পারে, জামাতের 2টা বন্ধু থাকতে পারে, আমারও তো থাকতে পারে। তারা কি বলে? সেখান থেকে বলছি যে আপনি তো এই সাপোর্টগুলো পাচ্ছেন, আপনি চিন্তা করছেন একটা রিভার্স হয়ে গেছে, তার দলীয় স্ট্যান্ডও রিভার্স, ইউটার্ন, আর প্রথম আলো এই যে মিডিয়াটা বললাম ইউটার্ন হয়ে গেছে। সুতরাং 5টা ভোট আপনার বাড়তে পারে দৃশ্যমান, কারণ এগুলা দিয়ে আপনি এটা ফেরত পাইছেন, এই প্রথম আলোর নিন্দার থেকে আপনি মুক্তি পাইছেন। বাট এটাই কিন্তু সব না। 5ই আগস্টের পরের বাংলাদেশের রাজনীতি ঠিক সেই জায়গাটায় নাই যে মিডিয়া ঘুরে গেলেই আপনি সব কিছু পেয়ে যাবেন। এইবার আসেন আওয়ামী লীগের ভোটটা, যে আবার আমি আরেকটা জায়গায়, তার আগে আরেকটা জায়গায় আসি। এই গণভোটের একটা কথা আছে এখানে মাঝখানে। বলছে ভাই আওয়ামী লীগ গণভোটে না দিবে, হু কেয়ার্স? আওয়ামী লীগ গণভোটে না দিল, ধরে নিলাম তার 25% ভোট, তো ভোট দিতে যদি যাবেনই গণভোট দিয়া নাক বইলা উনি কাকে বাঁচাবেন? নাকি ফ্যাসাদে ফেলবেন? গণভোট যদি না হয় এই নির্বাচনে যারা পার্লামেন্টে তারাই বিপদে পড়বে। কারণ আপনার এখন পর্যন্ত, আমি আগেও বলছি এখনও বলছি, আবারও চ্যালেঞ্জ করছি, নির্বাচন কমিশন কিন্তু এবার বলেনি আমি সংবিধানের কোন অনুচ্ছেদ মোতাবেক জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করছি। উনি তফসিল ঘোষণা করছে কোন দিন কি হবে। সুতরাং গণভোট যদি পাস না করে আপনি তো ঢুকতেই পারবেন না। গণভোটে না পড়ার আশঙ্কা কেন করছেন? ওই যে উনি বললো, সেই জন্য আমি বলি গণভোট যদি না হয়, বলছে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হবে না, বহুজনে বলে। আমি বলছি পার্শ্ব প্রতিক্রিয়া এবং ভয়ানক। কেন? নাম্বার 1, সব পলিটিক্যাল পার্টি জাতির কাছে প্রতারক হবে, বলে দিচ্ছি, জাস্ট প্রতারক। কেন আমি বলি, আপনি যখন জুলাই সনদ স্বাক্ষর যেদিন হইল ওই যে পার্লামেন্টের সাউথ প্লাজায় এখানে, সেখানে কিন্তু দলের প্রতিনিধি ছিল না। দলের প্রতিনিধি মানে কি? দলের ভোট এখানে পড়বে। দলের প্রতিনিধি মানে তো এই দলের প্রতিনিধি মানে পুরা দল, এই ঘর তাকে দায়িত্ব দিছে যে তোমরা রিপ্রেজেন্ট করো। তাহলে ওখানে জামাত ছিল, ওখানে বিএনপি ছিল, হ্যাঁ, ওখানে অন্যান্য দল ছিল। আমি সব দল আনবো না, তার কার কি ভোটার আমি জানি। ইসলামী দলগুলো ছিল, বিএনপি ছিল। বিএনপি মানে কি? টোটাল বিএনপির ভোট ওইখানে পড়তে হবে, কারণ আপনি তো রিপ্রেজেন্ট করছেন। যদি রিপ্রেজেন্ট করে গণভোট না পাস, জয়যুক্ত না হয়, আমি বললাম জাতির কাছে প্রতারক হবে এবং আন্দোলন হবে। কারণ আপনি তো জাতির সাথে বিশ্বাসঘাতকতা করেছেন। আপনি বললেন আপনি টোটাল বিএনপিকে রিপ্রেজেন্ট করেন, আপনি বললেন আপনি টোটাল জামাতকে রিপ্রেজেন্ট করেন, আপনি বললেন আপনি টোটাল ইসলামী দলকে রিপ্রেজেন্ট করেন। 30টা দলের 60টা লোক, এই 60টা লোকের ভোটগুলা কোথায়? গণভোট পাশ করা ম্যান্ডেটরি না? আমি বললাম তো তারা কঠিন বিপদে পড়বে, কঠিন বিপদে। এবং প্রতারক, আমি বলে দিচ্ছি, টোটাল দেশের কাছে রাজনৈতিক দলগুলা প্রতারক হিসাবে চিহ্নিত হবে। বিশেষ করে সেদিন যারা স্বাক্ষর দিয়েছেন সেই ইন্ডিভিজুয়াল, এবং তাদেরকে যেহেতু তারা পুরা দলকে রিপ্রেজেন্ট করছে। আমার দলে 100 লোক আছে, আমরাই তো পাঠাই তার প্রতিনিধি। জি, শান্ত ভাই, সবাই এই রাজ্জাকি ভাই সবাই তো হ্যাঁ ভোটের কথাই বলছে। আমার দরকার নেই তো পাস করতে হবে। আমি বলছি গণভোটটা জয়যুক্ত হতে হবে। যদি না হয় তাহলে তারা জাতির কাছে প্রতারক হবে এবং আন্দোলন হবে দেশে। আমি সেটা বলছি।
আপনার কে কি বললো ইম্যাটেরিয়াল, পাস করতে আপনি পাস করে ক্ষমতায় যাবেন আর হাবট পাস করবে না। আপনি তো আপনার দলকে রিপ্রেজেন্ট করছেন। আপনার দল যদি সারা বাংলাদেশ 5 কোটি ভোট পড়ে থাকে, 5 কোটি ভোট গণভোটে পড়তে হবে, কারণ আপনি তাদেরকে রিপ্রেজেন্ট করেছেন। সুতরাং গণভোট ফেল করার কোনো স্কোপ নাই। জি, আপনার কাছে আমি আবারও আসবো। আমি এ পর্যায়ে শান্ত ভাইয়ের কাছে আসতে, শান্ত ভাই, না হওয়ার কি আশঙ্কা আছে আমি জানি না। সবাই যেখানে বলছে যে হ্যাঁ ভোটের জন্য, এবং যে রাজনৈতিক দলগুলো আছে সবাই হ্যাঁ পক্ষেই বলছেন। আরেকটি বিষয় যেটি, আওয়ামী লীগের সমর্থকদের ভোটার কেন দরকার আসলে, মানে তাদের ভোট ছাড়া কি আসলে ওকে, দুইটা ইস্যু। একটা হচ্ছে হ্যাঁ গণভোট নিয়ে, গণভোটে হ্যাঁ বিজয়ী হবে এটা আমার ধারণা, এবং আমি নিজে ব্যক্তিগতভাবে মনে করি হ্যাঁ বিজয়ী হলে কারো কোনো লস নাই। বিএনপি যে আশঙ্কাটা করে যে তাদের যেখানে নোট অফ ডিসেন্ট আসছে সেটা নিয়ে তারা প্রশ্নের মধ্যে পড়তে পারে, কিন্তু সেই সমস্যাটাও আমি দেখি না, কারণ গণভোটের যে 4টা ক্লোজ আছে তার মধ্যে ঘ নাম্বারে ক্লোজে কিন্তু বলে দিয়েছে যে গণভোট জয়যুক্ত হলে যে বিষয়ে সবাই একমত হয়েছে সেটা অবশ্যই আইন পাশ করতে হবে। যে বিষয়ে দ্বিমত ছিল সেই ক্ষেত্রে যেই দল নির্বাচিত হবে সেই নির্বাচিত বা যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবে তারা এই নোট অফ ডিসেন্ট যেগুলো ছিল সেগুলোর ব্যাপারে তারা সিদ্ধান্ত নেবে। সুতরাং বিএনপি ঘ ক্লোজের বলে যদি হ্যাঁ জয়যুক্ত হওয়ার পরেও তাদের যেখানে নোট অফ ডিসেন্ট ছিল সেগুলো আইনে পরিণত না করবার ব্যাপারে অধিকার সংরক্ষণ করে, সেই হিসেবে বিএনপির না হ্যার বিপক্ষে থাকার আমি কোনো কারণ দেখি না। কিন্তু বিএনপি দলগতভাবে খুব জোরালোভাবে হ্যাঁ না ভোটের প্রচারণায় যাচ্ছে না, এটা তাদের দলীয় কৌশল যে তারা প্রতীকে প্রচারণাটায় বেশি মনোযোগ দিচ্ছে। বিচ্ছিন্নভাবে বিএনপির কোনো কর্মী বলছে তারা একটা দোদুল্যমান অবস্থায় আছে, তারা এখনও ক্লিয়ার বার্তাটা তাদের কাছে নাই যে তারা নাতে যাবে না হ্যাঁতে যাবে। কেউ কেউ বলছে না না হ্যাঁ ভোট দিলে গণভোটে বিসমিল্লাহ থাকবে না, আমি দিব না। আবার কোনো প্রার্থী, আমি ইশরাকেরই সেদিন একটা বক্তব্যে দেখলাম, সে বলছে হ্যাঁ পক্ষে আমরা এবং হ্যাঁতে ভোট দেবেন। এখন এটা আছে, কিন্তু আমি আবার রাজ্জাকি ভাইয়ের ওই কথার সঙ্গে একমত না যে যদি হ্যাঁ জয়যুক্ত না হয় তাহলে রাজনৈতিক দলগুলো প্রতারক হবে, কারণ তার ঐকমত্য কমিশনের রিপ্রেজেন্ট করেছে দলকে। ঐকমত্য কমিশনের রিপ্রেজেন্ট করলেও সেখানে যে সবাই যে হ্যাঁ বলেছে শুধু হ্যাঁটুকু নিয়ে যদি গণভোট হতো তাহলে এই কথা প্রযোজ্য হতো। যেহেতু হ্যার বাইরে নোট অফ ডিসেন্টগুলোকেও ইচ্ছার বিরুদ্ধে এখানে ইনক্লুডেড করা হয়েছে, সুতরাং না পড়ুক হ্যাঁ পড়ুক তাতে কোনো দল প্রতারক হয় না। 1 2 হলো বিএনপি এখনও স্ট্যান্ড করে তাদের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে 31 দফা। জনগণের কাছে স্পষ্ট বার্তা যে বিএনপিকে যদি মানুষ ভোট দেয় তাহলে ক্ষমতায় গিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে তাদের প্রথম দায়িত্ব হচ্ছে রাষ্ট্র মেরামতের যে 31 দফা দিয়েছে সেটাকে বাস্তবায়ন করা। সেটার পরের ধাপে 31 দফায় নাই কিন্তু ঐকমত্য কমিশনে তারা হ্যাঁ বলেছে সেটা বাস্তবায়ন করা। তারপরের ধাপে চিন্তা করবে অন্য কোনটা বাস্তবায়ন করবে কি করবে না। তো স্পষ্ট বক্তব্য, সেখানে প্রতারক হওয়ার কি আছে? বরং যারা নিজেদের অবস্থানে স্পষ্ট করছে না তারা প্রতারক হতে পারে। সুতরাং আমি বিএনপির এই অবস্থানটা জানি বলে আমি বললাম, এইখানে হ্যাঁ জয়যুক্ত না হলেই যে বিরাট কোনো ক্ষতি হয়ে যাবে এমন না। মানুষ যদি 31 দফার উপর ভরসা রাখে যে রাষ্ট্র মেরামতের যে 31 দফা আছে, আমি বিশ্বাস করি ওই 31 দফার মধ্যে অর্ধেক দফাও যদি বিএনপি বাস্তবায়ন করে দেশ পাল্টে যাবে। প্রশ্ন হচ্ছে কারো এই কথাটা আসে যে বিএনপি ক্ষমতায় গিয়ে এটা বাস্তবায়ন করবে কিনা। আপনি সেই প্রশ্ন করতে পারেন, সেই জন্য বিএনপিকে ক্ষমতায় আসলে প্রেসারে রাখতে পারেন, তাদের বাধ্য করতে পারেন। 31 দফার মেরামতের পরে বাংলাদেশে আসলে গণতন্ত্র রক্ষা, মানবাধিকার রক্ষা, বাক স্বাধীনতা রক্ষা, দেশের মানুষের অধিকার রক্ষা, দেশের উন্নয়ন, দেশকে ইউনিফাইড জাতি করায় আমি কোনো সমস্যাই দেখি না। সুতরাং এই যে সংস্কারের নামে যে দুয়েটা তোলা হয়েছে এটা বাহুল্য আমার কাছে মনে হয়েছে। আমার দ্বিতীয় প্রশ্ন নৌকার ভোট কেন দরকার? নৌকার ভোট দরকার এই জন্য, নৌকার ভোট দরকার সেটার আগে বলি, আমি আমার শুরুর বক্তব্য বলেছি যে আওয়ামী লীগের যে পরিমাণ সমর্থক এদেশে ছিল বা আছে তাদেরকে আপনি যে কোনো প্রক্রিয়ায় ধরেন না কেন,
একটা বিভাজিত আকারে রেখে দিয়া আপনি ঐক্যবদ্ধ জাতি হিসেবে এগোতে পারবেন না। তাদের মধ্যে যারা অপরাধ করেছে তাদের যেমন বিচারের আওতায় আনতেই হবে, তাদের বিচার করতেই হবে, কিন্তু শুধুই সমর্থক বা কর্মী থাকার অপরাধে তাদেরকে আপনি তো মূল ফ্লোর বাইরে ফেলে দিয়ে কয়েক কোটি মানুষকে এভাবে বাইরে ফেলে রেখে একটা জাতি আগাতে পারে না। যেটা ৭২ সনে শেখ মুজিব উপলব্ধি করেছিল, যেটা ৭৬-৭৭ কাছে সালে জিয়াউর রহমান এসে উপলব্ধি করেছিল। জিয়াউর রহমান উপলব্ধি করেছিল বলেই মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি হওয়ার পরে নিজে মুক্তিযুদ্ধ হয়েও জামায়াতকে রাজনীতি করার অনুমতি তাহলে এই দিয়েছিল। বিভাজনটা কেন আজকে এত বছর পরেও যে এই বিষয় নিয়ে মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ নিয়ে এটি কথা চলছে রাজনৈতিক দল, এটা কি শুধু বলার জন্যই বলে? না, বলার জন্য বলা না। আমি তাকে রাজনীতি করবার সুযোগ দিয়েছি মানে এই না যে সে এখনো 14 ডিসেম্বর আসলে বলবে যে বুদ্ধিজীবী হত্যা করেছে ভারত, পাকিস্তান করে নাই, রাজাকাররা করে নাই, আল বদর আল শামসরা করে নাই। আমি তো এ কথা মানতে রাজি না। আমি তাকে ক্ষমা করে দিয়েছি বা তাকে নির্বাচনে আসার সুযোগ দিয়েছি, তার মানে এই নয় যে তারা মুক্তিযুদ্ধের সময় যে অপরাধ করেছে সেজন্য ক্ষমা চাইবে না জাতির কাছে। তারা শুধু দায় সারাবারে যদি করে থাকি, যদি মনে কষ্ট দিয়ে থাকি। সম্প্রতি আবার বলেছেন যে হাজারবার সম্মান করি মুক্তিযোদ্ধাকে, জামায়াত আমির সম্প্রতি আবারও বলেছেন। দেখেন ক্ষমতায় আসলে কি করে, মাইনকা চিপায় পড়লে অনেকে সম্মান করে। জি, যদি এতই সম্মান থাকে তাহলে নিঃশর্তভাবে বলুক যে 1971 সনে এই যে বাংলাদেশে গণহত্যা হয়েছে, এই যে এত মানুষ খুন হয়েছে, এত ধর্ষণ হয়েছে, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে হলেও জামায়াত ইসলাম, মুসলিম লীগ যেসব দল দায়ী তার মধ্যে জামায়াত ইসলাম একটা, আমরা নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করি। এবং এত বছর পরে হলেও বিশ্বের বিভিন্ন দেশে নজির আছে, নির্মোহভাবে ন্যায়সঙ্গত তদন্তে যদি আমাদের দলের কোনো নেতাকর্মী দোষী হয়ে থাকে তার শাস্তি আরোপ করা হলে জামায়াত ইসলাম তার বিরোধিতা করবে না। পারবে বলতে ওই সাহসটা দেখায় না, আর চালাকি করে যদি করে থাকি। মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান আছে। আর এখানে আপনি যেভাবেই দেখেন, যাই দেখেন, ধর্মের অপব্যবহার যেভাবে নেক, যেই করুক, আমি এটা পছন্দ করি না, আমি তার সমালোচনা করব। আমার মুক্তিযুদ্ধ এবং 24-এর গণ অভ্যুত্থান এই দুইটার পক্ষে আমি সব সময়, এবং এই দুইটার বিরুদ্ধে কেউ অবস্থান নিয়ে সেটাকে ছোট করবে, রাজনৈতিক প্রয়োজনে এটা আদর্শগতভাবে অনেক সময় মেনে নেওয়া কঠিন, তারপরও জোট হয়। এই জামায়াত ইসলামকে আওয়ামী লীগ নিয়েছে, এই জামায়াত ইসলামকে বিএনপি নিয়েছে, এই জামায়াত ইসলামকে জাতীয় পার্টি নিয়েছে, একটা পুতুল নাচের মতো হয়েছে। আর জামায়াতও ব্যবহৃত হয়েছে সবার দ্বারা। একবার বলে নারী নেতৃত্ব হারাম, আবার নারীর পেছনে গিয়ে রাজনীতি করেছে। একবার বলে নারীকে আমরা সব অধিকার দিব, আবার সারা দেশে একজন নারী প্রতিনিধিকে তারা ক্যান্ডিডেট করতে পারে না, তাদের কারণে এনসিপিও নারী প্রতিনিধি দিতে পারলো না। সুতরাং এগুলি হচ্ছে মোনাফিকি আচরণ। আমি বিরতিতে যেতে হচ্ছে আমাকে, বিরতির পর আবার ফিরছি। আমাদের সঙ্গে আছেন রাজনীতি বিশ্লেষক ডাক্তার সাখাওয়াত হোসেন শান্ত এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী আবু হেনা রাজ্জাকী। আমি এই পর্যায়ে রাজ্জাকী ভাইকে দিয়ে শুরু করতে চাই, একটি মাঠের বক্তব্য দিয়ে আপনার কাছে আসতে চাই। জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, শুধু রাজার ছেলে রাজা হবে, রাজনীতির এই সংস্কৃতি আমরা পাল্টে দিতে চাই, যার যোগ্যতা আছে সে দেশ পরিচালনা করবে। আরেকটি কথা আপনাকে বলতে চাই যে আমরা দেখছি যে সম্প্রতি, গতকালও দেখেছি যে বিএনপি জামায়াতের মধ্যে সংঘর্ষ হয়েছে। এই বিষয়গুলোতে আসলে কার লাভ? দুটি প্রশ্ন আপনার কাছে। ধন্যবাদ আপনাকে। যে কার লাভ কার ক্ষতি, যেমন ধরেন এই যে রাজার ছেলে রাজা হবে, এটা ন্যাচারালি তারেক রহমান সাহেব ইঙ্গিত করে বলছে, এটাই আমার কাছে মনে হয়। তো এখন আপনি সেই বিতর্কে আমি যাচ্ছি না, কারণ আমি বিএনপি রাজনীতি করি না। যেমন ভাই কিছু জামাত নিয়ে অনেক কথা বললো, আমি এটা রিপ্লাই দিতেও রাজি না। এই সমস্ত ক্ষেত্রে এখন যেহেতু মাঠে বিএনপি জামাতের একটা লড়াই চলছে, তাদের একজন লোক আনলে ভালো হয়। তবে আমি ব্যক্তিগতভাবে আমি যেটা মাঠে দেখি, আমার কাছে মাঠে কোনো রাজনীতি মনে হচ্ছে না, মাঠে মনে হচ্ছে জামাত আর বিএনপি একটা লড়াই চলছে। কিন্তু একটু বলে রাখি, আপনি বলছেন যে জামায়াতের লোক হলে ভালো, অনেকে আমাদেরকে দায়ী করেন যে কেন জামায়াতের প্রতিনিধি থাকে না। আমরা চেষ্টা করি সবসময় তাদের সাথে, যাই হোক ওটা আমার সাবজেক্ট, তারা খুব একটা আমরা পাই না। হ্যাঁ, আপনি রাজার ছেলে রাজা হবে, এগুলো তারা ফেস করতে চায় না। না, সেই বিতর্কে আমি যাচ্ছি না। ওই যে আপনি বললেন বলে এই কথাটা, রাজার ছেলে রাজা হবে, এটা তারেক রহমান সাহেবের ইঙ্গিত দিচ্ছে। হয়তো আমার কথা শুনলে শান্ত ভাইও মাইন্ড করতে পারে, সেটা ভিন্ন কথা। কিন্তু আপনার রাজনৈতিক দলের ভিতরে একটা সিস্টেম থাকতে হবে।
যে আপনি মনে করেন যে একটা মাত্র ক্রাইটেরিয়া যদি এইরকম হয় যে শুধুমাত্র ওই পরিবারের ছেলে বলেই মানে উনি দায়িত্বটা পাচ্ছেন, এটা বললে হয়তো সবাই আমার উপরে মাইন্ড করবে, কিন্তু এই সিস্টেমটা থাকা উচিত না। আবার যদি উল্টা দিকে আসেন, আপনি একজন জিয়াউর রহমান সাহেব রাজনীতিবিদ ছিলেন, আপনি তার সাথে কম্পেয়ার করলে যদি আজকে আমি তার সন্তানের দিকে তাকাই, আপনি কোনোভাবে মিলাইতে পারবেন না। তাহলে আপনি মনে করেন যে একজন সচিব হইল, সচিব তো মাস্টার ডিগ্রি পাশ করে সচিব হয়, সচিবের ছেলে মাস্টার ডিগ্রি পাস থাকলেই কি এই বিসিএস পরীক্ষা টরীক্ষা না দিয়ে ডাইরেক্ট অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হইতে পারবে? আইজি সাহেবের ছেলে MA পাস করলেই কি অ্যাসিস্ট্যান্ট কমিশনার পুলিশ হিসেবে জয়েন করতে পারবে? না, একটি যোগ্যতার মাধ্যমে তাকে আসতে হবে। তারেক রহমানের সঙ্গে এই তুলনা যায়? না, আমি তা বলছি না। সে তো 38 বছর আগে দলের প্রাথমিক সদস্য পদ নিয়ে ইউনিয়ন থেকে শুরু যদি করা তাই বলেন, তাহলে রাজনীতিবিদ। আপনি পরে বললেন যদি তাই বলেন, আমি যদি যোগ্যতা দেখতে চাই, যেমন ধরেন আজকে আওয়ামী লীগ মাঠে বাইরে আব্দুল মোমেন সাহেব কি বলতেছে জানেন? আমরা কিন্তু বিদেশের মাটিতে বসে নাই, আমরা বিভিন্ন জায়গায় লেখালেখি করতেছি। আমরা আওয়ামী লীগের ভোটের বাইরে রেখে যদি কেউ নির্বাচন করে, তাহলে সেই নির্বাচন ইনক্লুসিভ নির্বাচন আমরা চাই, ওই নির্বাচনটা মানি না। এই যে কথাগুলো সে বলতেছে, আজকে উনি যার কথা বলতে, ধরেন তারেক রহমান সাহেব 17 বছর দেশের বাইরে ছিলেন, আমরা কি এরকম কোনো বক্তব্য সেখানে পাইছি যে উনি কোনো সেমিনার সিম্পোজিয়াম করে বা এরকম লেখালেখি করছে বা কোনো কথা বলছে? বলেন নাই। কিন্তু আজকে আওয়ামী লীগ দেখেন বলতেছে। আপনার সীমাবদ্ধতা, আমি ওদেরটা পাইলাম কেমনে? আপনার সীমাবদ্ধতা এটা। আপনি পরে বলেন। তারেক রহমান এটা জানতে চান নাই। না, আপনি আবার একটু জানেন সোশ্যাল মিডিয়া কোথায়, জানাচ্ছি। যে ওই 16 বছর যে ছিল বাইরে, তখন কোথায় কি ছিল একটু আমাকে পাঠাইয়েন, যে ইনক্লুসিভ নির্বাচন আমাদেরকে বাদ দিয়ে হবে না। 2 নম্বর আসলে আরেকটা কথা বলি, আমি এই যে ইনক্লুসিভ নির্বাচনের কথা বলতেছে, এই নির্বাচনটা আমি 100% ইনক্লুসিভ নির্বাচনের পক্ষে। কোন অর্থে? আওয়ামী লীগ ব্যান্ড হইতো, আমি চাইতাম যে আওয়ামী লীগ ব্যান্ড হোক, কিন্তু যে দলটা ব্যান্ড হয় নাই, যে দলটাকে বাতিল করা মানে কার্যক্রম বাতিল করা হয়েছে, কিন্তু দল নিষিদ্ধ করা হয় নাই, এবং দল নিষিদ্ধ কাদের কারণে হয় নাই তাও আমরা জানি। যদি তাই হয়, তাহলে সরকার, রাজনৈতিক দল এবং নির্বাচন কমিশন সবাই মিলে যে দলটা ব্যান্ড হয় নাই, সেই দলটা 25% ভোট বা জনসংখ্যা যদি রিপ্রেজেন্ট করে, তাদেরকে বাদ দিয়ে কেন আমরা নির্বাচনে যাচ্ছি? এটা কি কোনো গণতান্ত্রিক প্রক্রিয়া হতে পারে? কিংবা এইটা তো ব্যান্ড হয় না, আমি আবারও বলছি, ব্যান্ড হয় নাই। ব্যান্ড করতে চেয়েছিল, কাদের জন্য করতে পারে নাই সেটাও আমরা জানি। তো এই যে ব্যান্ড হয় নাই, তারপরে সেই দলটা আছে, তাহলে তাকে বাদ দিয়ে আমরা নির্বাচনে যাচ্ছি কেন, এবং গেলে সেই নির্বাচন ক্রেডিবল হবে কিনা? কারণ অলরেডি তারা বলছে এই নির্বাচন গ্রহণযোগ্য হবে না। ইভেন সমস্ত বিভিন্ন রাষ্ট্রদূতরাও বলতেছে আমরা সব দলের সাথে কাজ করতে চাই এবং ইনক্লুসিভ নির্বাচন দেখতে চাই। তাহলে যে দলটা নিষিদ্ধ নয়, সেই দলটা রাজনীতিতে নির্বাচনে আসছে না কেন, তার কথা আর নির্বাচনে আনা হচ্ছে না কেন, এটা আমার প্রশ্ন। এবং তাকে বাদ দিয়ে নির্বাচন হবে কেন? সে 25% লোক, তাদের কথিত মতে 35, কমাই দিলাম 25% ভোটার মানে 25% পপুলেশন, তাকে নির্বাচনে বাদ দিয়ে নির্বাচন হচ্ছে কেন এই দেশে? সেটা নির্বাচন কমিশন এবং অন্যান্য রাজনৈতিক দল এবং সরকার, 3 জনের একটা ঐক্যমত্যের উত্তর আমরা চাই, যে এটা তো আপনি করতে পারেন না। হয় নিষিদ্ধ করবেন, নিষিদ্ধও করবেন না, আবার কার্যক্রম নিষিদ্ধ করে তাকে নির্বাচনে আনবেন না। এই ডাবল স্ট্যান্ডার্ড তো একটা রাষ্ট্রে চলতে পারবে না, দল, সরকার এবং নির্বাচন কমিশনকে মিলে। সুতরাং এই যে আওয়ামী লীগের ভোট যে বলতেছে পাবে, আমার কাছে মনে হয় না। কেন পাবে না? তারা নীরব থাকবে, কারণ আওয়ামী লীগের বৈশিষ্ট্যটা আমরা জানি। এবং আওয়ামী লীগ এইটা চাইবে যে আজকে যারা আওয়ামী লীগের জায়গা দখল করতে চাচ্ছে রাজনীতির নামে, তারা খুব কনফিডেন্ট আমাকে ভোট দিবে। আপনি যতই আওয়ামী লীগের জায়গা যে যত বেশি দখল করবে, আওয়ামী লীগের ভোট সে পাবে না। কারণ আওয়ামী লীগ চাইবে না অন্য একটা দল আইসা তার জায়গায় থাকুক এবং সে আবার 5 বছর যেন আউট হয়ে যাক। বরং যদি ভোট দেয়, আমি তো ভোট দিবে না বলতেছি, ভোট দেয় এমন একটা শক্তিকে দিবে, সে যদি ক্ষমতায় চলে আসে, ওরা বিশ্বে দেখাবে যে আমরা না থাকলে ওই দল ক্ষমতা আসে, যাদেরকে মৌলবাদী বলেন কিংবা অন্য আপনি যা কিছু বলেন। সুতরাং আওয়ামী লীগের ভোটের আশা আপনারা করবেন না, এবং আওয়ামী লীগ ভোট দিবে গেলে আমার কাছে মনে হয় না। এবং আওয়ামী লীগ এই ভবিষ্যৎ আমরা আশা করছি না। মানে যারা করছে যে দিলে আমাদেরকে দিবে, 1 নম্বর। 2 নম্বর আরেকটা কথা বলি, আওয়ামী লীগ যতই চিৎকার করুক, আওয়ামী লীগের জায়গাটা যদি সত্যি কেউ দখল করে ফেলতে পারে,
তাইলে আওয়ামী লীগকে যারা সুযোগ দিচ্ছে এখনো রাজনৈতিক বক্তব্য দেওয়ার কিংবা টেলিফোনে ওই কনফারেন্স করার, যারা সুযোগটা দিচ্ছে তারা যদি নিশ্চিত হয় যে আওয়ামী লীগের জায়গাটা কেউ দখল করতে পেরেছে এবং তারা খুশি হয়েছে, তাহলে ওই আওয়ামী লীগের তারা আর মাথায় রাখবে না। সুতরাং আওয়ামী লীগের মাথায় সেটাও আছে যে আমাদের জায়গা কেউ দখল করুক, সেটা দিব না। আর যদি কেউ দখল করতে পারে তাইলে সোনায় সোহাগা। তাহলে আপনাকে লক্ষ্য রাখতে হবে যে এরশাদ সাহেব 9 বছর ক্ষমতায় ছিল এবং শেখ হাসিনা 15 বছর ক্ষমতায় ছিল, একটানা বলতেছি। তারপরে এই যে 91 ছিল, সেটা অন্য চ্যাপ্টার। এই যে ছিল, কিভাবে ছিল, কেন ছিল? জিয়াউর রহমান সাহেব 4.5 বছরের পরে থাকতে পারেননি, বঙ্গবন্ধু 3.5 বছরের মধ্যে শেষ হয়ে গেছেন, বেগম খালেদা 2টা টার্ম থাকার পর তারপরে কিন্তু একটা সার্টেন টাইম তাকে আর ক্ষমতায় যাইতে দেয়া হয় নাই এবং তার উপরে যথেষ্ট জুলুম নির্যাতন করেছে। কেন করেছে? ওই যে শেখ হাসিনার জায়গা কিংবা এরশাদের জায়গা দখল করতে পারে নাই। সুতরাং আগামী রাজনীতিতে এই এরশাদের জায়গা যিনি দখল করতে পারবেন সে হয়তো 9 বছর ক্ষমতায় থাকবেন, শেখ হাসিনার জায়গাটা যে দখল করতে পারবেন সে হয়তো 15 বছর ক্ষমতায় থাকবেন। এইরকম চিন্তা ভাবনা যদি করে থাকেন তাহলে এই দেশের মানুষ সহ্য করবে না, নাম্বার 1। আর হাসিনা সরকার অ্যালাউ করবে না যে আমার জায়গা অন্য কেউ দখল করুক। সুতরাং নির্বাচনটা সামনে খুব সহজ না, খুব মসৃণ না যে একেবারে আপনি খুব স্মুথলি চলে যাবেন আর ওই জায়গা দখল করে থাকবেন। থাকতে হবে জনসমর্থন নিয়ে, জনগণের মন জয় করে এবং ভোট ক্যাচিং বক্তব্য দিয়ে, ইউটার্ন নিয়ে আপনি আপনার স্ট্যান্ড চেঞ্জ করেই যে একেবারে 15 বছর হাসিনা ক্ষমতায় থাকবেন কিংবা 9 বছর হাসিনা এরশাদের মতো ক্ষমতায় থাকবেন, আমার মনে হয় না সেটা সম্ভব। সুতরাং সামনে খুব কঠিন পরিস্থিতি। সংঘাতকে কি হিসেবে দেখছেন? আমি বর্তমানে সংঘাতকে যে- দেখতেছি না, আমি 3টা ধাপ বলে দিই। আমি জানি না সময় কতটুকু, আমি শেষ করে দিচ্ছি। 3টা ধাপ বাংলাদেশের রাজনীতি যদি আপনি দেখেন, ভোটের ক্ষেত্রে যদি সুষ্ঠু নির্বাচন বলতে যা বোঝায় সেটা 50-60%ও যদি হয়, আমি আওয়ামী লীগের ভোট বাদ দিয়ে রাখলাম এক সাইডে, ধরে নেব, ওটা তো কাল্পনিক। যদি সুষ্ঠু নির্বাচন 50-60%ও হয়, আমি নিশ্চিত করে বলে দিচ্ছি 2/3 মেজরিটি কেউ পাবে না, সিঙ্গেল মেজরিটি পাবে, সে যে দলই পাক। এটা গেলে সুষ্ঠু যদি হয়। আর 2টা পদ্ধতি আছে, একটা কারচুপি আর একটা ইঞ্জিনিয়ারিং। এই দেশের মানুষ গোলায় ফেলে কারচুপি কোনটা আর ইঞ্জিনিয়ারিং কোনটা। কারচুপিটা হইল দলের নেতা কর্মীরা করে, দিনের ভোট রাত্রেও যদি করেন, ওই যে আটকাইয়া সেন্টার দখল করলে সিল সাপ্পর মাইরা ব্যালট বাক্সে ঢুকানো, ইঞ্জিনিয়ারিংটা ভেতরে। এটা হলো দলীয় নেতা কর্মীরা করে। আপনি নিশ্চিত থাকতে পারেন 90% কন্ট্রোল হবে, কারণ মোরাল কারেজ নাই বহু লোকের যারা এটা করতে যাবে। দুটোই হবে, কারচুপিও হবে, ইঞ্জিনিয়ারিংও হবে, না, এরকম না, আশঙ্কা। কারচুপিটা হওয়ার সম্ভাবনা নাই 90%, ওইটা বলছি। এইবার আসেন ইঞ্জিনিয়ারিং। ইঞ্জিনিয়ারিংটা করে কারা? ইঞ্জিনিয়ারিংটা কোনো রাজনৈতিক দল করে না, ক্ষমতাও নাই। এবং কারণ বাংলাদেশের রাজনৈতিক দলগুলো আমলা, মিডিয়া এবং বিজনেস কমিউনিটি, এই 3টা কমিউনিটির চালিকা শক্তি এই গুটির মতো চলে। এরা যেমনি চালায় সেইভাবে চলে। এই ইঞ্জিনিয়ারিংটা করে প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী, প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী ইঞ্জিনিয়ারিংটা করে। সেই আশঙ্কা আপনি দেখছেন যে এবার সেটি হতে পারে? এক ইঞ্জিনিয়ারিং ছাড়া 2/3 মেজরিটি কেউ পাবেন, আমি বলে দিচ্ছি তো আপনাকে। সেটি বলেছেন যে ইঞ্জিনিয়ারিং ছাড়া 2/3 মেজরিটি 2/3 মেজরিটি পাবে। যখনই কেউ 2/3 মেজরিটি পাবে আপনি নিশ্চিত থাকেন ইঞ্জিনিয়ারিং সুনিশ্চিত। আর যদি সুষ্ঠু ভোট, কারা আসলে বা কাদের পক্ষে সেটা ইঞ্জিনিয়ারিং যে জিতবে তার পক্ষে ধরে নেবেন। কেন আমি বলি, ধরেন একটা অভিযোগ আছে দুর্নীতিবাজ, আরেকটা অভিযোগ আছে চাঁদাবাজ, আছে তো। কে চাঁদাবাজি করে আমার জানার দরকার নাই। আপনার কাছ থেকে চাঁদা নেয়, সায়ন্তর কাছ থেকে চাঁদা নেয়, রাজ্জাকের কাছ থেকে চাঁদা নেয়, আমার কাছ থেকে কে চাঁদা নেয় আমি জানি না? আমি তো জানি। আপনি চিৎকার করেন না মঞ্চে এসে আমরা চাঁদাবাজি করি না, কিচ্ছু আসে যায় না। কিন্তু যার কাছ থেকে আপনি চাঁদাটা আনছেন সে তো জানে, তো সে তো তাকে ভোট দিবে না। আপনি লিখে রাখতে পারেন সে তাকে ভোট দিবে না। তো সেরকম একটা জরিপ করে দেখেন যে ওইভাবে যদি আপনি চিন্তা করতে পারেন তাহলে তো আপনি বুঝতে পারতেছেন যে চাঁদাবাজি কারা করতেছে, দুর্নীতি কারা করতেছে, বক্তব্যের ধরন দেখে আমরা বুঝতেছি সামনে কে ক্ষমতা আসলে কি হতে পারে। তো সুতরাং আপনি তারপরে যদি 2/3 মেজরিটি নিয়ে কোনো দল ক্ষমতা, ইঞ্জিনিয়ারিং সুনিশ্চিত। ইঞ্জিনিয়ারিং ছাড়া বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপটে কেউ 2/3 মেজরিটি পাবে না। জি, সায়ন্ত ভাই আপনার কাছে আসতে চাই। যেটি প্রশ্ন ছিল যে আমরা সম্প্রতি কিছু বিচ্ছিন্ন ঘটনা দেখছি, যে সংঘর্ষের ঘটনা ঘটছে, সেই ঘটনাগুলো আসলে লাভ কার? এটার আসলে লাভ কার সেটা এখনই বলা মুশকিল। তবে যারা করছে ভালো করছে না। সহিংসতা মানুষ পছন্দ করে না।
নির্বিঘ্নে প্রত্যেকের উচিত ভোটারের কাছে যাওয়া, তাদের যা প্ল্যানিং সেটা পেশ করা, মানুষের কাছে ভোট পাওয়ার জন্য আবেদন করা, মানুষ সিদ্ধান্ত নেবে এবং যাকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিতে চায় তারা রাষ্ট্র পরিচালনা করবে। কিন্তু লেগে যাচ্ছে কেন? ভেরি সিম্পল, লেগে যাচ্ছে স্বার্থ। কারণ বাংলাদেশে এরকম একটা আবহ দীর্ঘদিন ধরে তৈরি হয়ে আছে যে এই দেশে কেউ এমপি মন্ত্রী হলে সে সব ভোগ করে, আর যারা এর বাইরে থাকে বা বিরোধী দলে থাকে তারা শূন্য শূন্য শূন্য। সেই কারণে সবাই এমপি মন্ত্রী হতে চায়, সবাই ক্ষমতা চায়। এইটা বরং আমি দু একটা জিনিস একটু অ্যাড্রেস এখানে না করলে অন্যায় করা হবে। সেটা হচ্ছে রাজ্জাকি ভাই যে জিনিসগুলো সামনে আনলেন, যে এক হইল আওয়ামী লীগ কেন নির্বাচনের বাইরে, ব্যাপারে সরকার নির্বাচন কমিশনের জবাবদিহিতা তিনি চেয়েছেন। সরকার এবং নির্বাচন কমিশন কিন্তু বারবার এই কথাটা পরিষ্কার করেছে। তিনি কেন আওয়ামী লীগকে নির্বাচনে চান আমি জানি না, আমি ব্যক্তিগতভাবে চাই না, বরং আসলে তার যে কোনো উপায়ে বাধা দিতে হবে সেটা আমি বিশ্বাস করি। কারণ হচ্ছে এখন আওয়ামী লীগকে নির্বাচন করতে দিলে এই সুযোগে তাদের গণহত্যাকারীরা, তাদের লুটপাটকারীরা, তারা গুমখুনকারীরা এমপি হয়ে আসলে তাদের আপনি বিচারের আওতায় আনতে পারবেন না, কারণ জনপ্রতিনিধি হয়ে যাচ্ছে তারা এম্পাওয়ার্ড হয়ে যাচ্ছে। সেই জন্য গণহত্যার এত অল্প সময়ের মধ্যে এরকম একটা দল, তাদেরকে আপনি আবার বেছে বেছেই প্রার্থী কিভাবে করবেন বিচারের আগে, যে এ প্রার্থী হতে পারে এ পারে না। দ্বিতীয় যে কথাটা সেটা হলো এই যে গণহত্যার যে বিচার হচ্ছে, আমি শেষ করি, আমি চাই এটা বলি নাই। হ্যাঁ না, মনে হয়েছে আপনি প্রশ্ন তুলেছেন, আপনারা ব্যান করেননি, প্রশ্ন তুলেছেন, যে দলটা ব্যান করেননি আপনারা প্রশ্ন তুলেছেন, তাকে বাদ দিয়ে নির্বাচনে যাবেন। তাকে বাদ দিয়ে কেন? ওই ব্যাখ্যাটা কেন ব্যান্ড হইল না? আমি তো ব্যান্ডের পক্ষে, আর ওই ব্যাখ্যাটাই দিচ্ছি কেন নির্বাচন ব্যান করতে চেয়েছিল, কারণ কেন ব্যান করতে পারে না বলছেন কেন ব্যান করলাম না কেন? বলছেন নির্বাচনে কেন আসতে পারবে ব্যান যেত না, কেন ব্যান না হলে নির্বাচন আসতে পারবে না কেন? কেন আপনি দল ব্যান করতে পারলেন না? ওই ব্যাখ্যাটা শুনেন, আপনি আইনজীবী তো, আপনি ব্যাখ্যাটা শুনেন। ব্যান আপনারা করেননি, আগে আপনি ব্যাখ্যাটা শুনেন। হ্যাঁ, ব্যান করেননি, আপনি এখন নির্বাচনে যেতে দিচ্ছেন না। আপনি যে প্রশ্ন তুলেছেন, যে আমি তো অবশ্যই ব্যান চাই, আওয়ামী লীগ প্রশ্ন তুলে আপনি চান ব্যান চান, আপনি যে প্রশ্ন যেহেতু তুলেছেন উত্তরটা তো শুনতে হবে। হ্যাঁ, সরকার এবং নির্বাচন আমি চাই না, আমি চাই কেন? আমি চাই না, আপনি তো উত্তর চেয়েছেন। আমি চাইছি যে কেন আপনি কেন নির্বাচনে যেতে চাচ্ছেন না? সরকার, আপনি সরকার এবং নির্বাচন কমিশন উত্তর চেয়েছেন। হ্যাঁ, উত্তরটা তো বলবেন যে হ্যাঁ ব্যান রাইখে, ব্যান না কইরা, ব্যান না কইরা নিষিদ্ধ করলাম কেন? অন্য কৌশল ধরেছেন। আওয়ামী লীগ কেন নির্বাচনে আসতে পারলো না ব্যান ছাড়াও? ব্যান নাই তাহলে কেন আসতে পারলো না? ব্যান না থাকলেও আসতে পারবে না। সেই উত্তর, দলটা ব্যান করলে কেন উত্তরটা শুনেন। সরকার কি বলেছে, নির্বাচন কমিশন কি বলেছে? এক হলো তাদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে বিচার হচ্ছে। এই বিচারের সময় তারা বিচারকে বাধাগ্রস্ত করবার জন্য বিভিন্ন জায়গায় তারা মিছিল বের করছে, বাধা সৃষ্টি করছে, সমাজে রাষ্ট্রে অ্যানার্কি সৃষ্টির চেষ্টা করছে। সেটাকে থামানোর জন্য তাদের কার্যক্রম নিষিদ্ধ করার বিকল্প নাই। তাদের কার্যক্রম নিষিদ্ধের কোনো বিকল্প নাই। সরকার এই রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ করেছে, নিবন্ধন স্থগিত করেছে, এবং কোনো দলের কার্যক্রম নিষিদ্ধ হইলে নির্বাচন কমিশন নিবন্ধন স্থগিত করেছে। নিবন্ধন স্থগিত হইলে তার মার্কা থাকে না। সুতরাং যেই দলের কার্যক্রম নিষিদ্ধ সরকার করেছে লজিক্যালি ব্যাখ্যা দিয়ে, সে একই কারণে তাদের নিবন্ধন স্থগিত হয়েছে। নিবন্ধন স্থগিত হওয়ায় আইনসম্মতভাবে নির্বাচন কমিশন তাদের মার্কা বিলুপ্ত করেছে, তাদের মার্কাও স্থগিত করেছে। সুতরাং দলের নিবন্ধন নাই, মার্কা নেই, তারা নির্বাচন করবে কি করে? সুতরাং নিষিদ্ধ হওয়া না হওয়া আর একটা চ্যাপ্টার, আপনি সেটা নিয়ে আলোচনা করতেই পারেন, কিন্তু সেইটাকে ধরে আপনি এই প্রশ্ন কোনো লজিকেই কোনো আইন বলে আনতে পারেন না যে তাদের নির্বাচনে কেন অংশগ্রহণ করতে পারবে না। পারবে না কারণ নিবন্ধন নাই, পারবে না কারণ তাদের মার্কা নাই। আসতে চাইলে তারা মার্কার বাইরে আসে। তাহলে আপনারা তাদের ভোট আবার চাচ্ছেন কেন? আপনাদেরকে ভোট দিবে কে? ভোট চাচ্ছে, জামাত চাচ্ছে, বিএনপি চাচ্ছে, আপনি চাচ্ছেন। আমি আপনাকে বলবো যেহেতু আপনি সামনে আছেন, আপনি আওয়ামী লীগের ভোট চাচ্ছেন কেন? যার দল ব্যান চান, অন্য একটা কৌশলে আপনি অন্য একটা কৌশল একটা দলকে টার্গেট করে নিষিদ্ধ কেন করলো না? সুতরাং আবার আপনার মহাসচিব কি বলছে? আপনি আইনজীবী না? না, মহাসচিব কি বলছে? শেখ হাসিনা আমাদেরকে বিপদে ফেলে গেছে, উনি থাকলে আমরা একটা গণতান্ত্রিক অবস্থার মধ্যে থাকতে পারতাম। আইনজীবী না, আপনি আইন প্র্যাকটিস করেন না, আপনি জানেন না যে এই সরকার আইনসম্মতভাবেই তাদেরকে নির্বাচন থেকে বিরত রেখেছে। মনে করেন না আপনি যে ব্যাখ্যা দিলাম? সবার কথা বলা উচিত যে হয় দল ব্যান্ড হবে, সবার কথা বলছেন আপনি, দলকে ব্যান্ড করবেন না। আপনি গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে তারা নির্বাচন করতে পারছে না,
সেই সময় আপনি প্রশ্ন তুলছেন যে তারা ইলেকশন কেন করতে পারবে না, তাদের এত ভোটার। এক আমি তো দুই হলো আপনারা দুই হলো আপনারা আরেকটা ব্যান্ড করলেন না যে আপত্তিকর কথা, দলটাকে, আরেকটা তাকে সাংঘাতিক রাজনীতিতে আসতে আপত্তিকর কথা, দিচ্ছেন না আরেকটা কেন? সাংঘাতিক আপত্তিকর কথা হচ্ছে তারেক রহমানকে নিয়ে রাজার ছেলে রাজার ফর্মুলায় ফেলে উনি বলছেন, আমি বলবো যে কেন, যে বলছেন, জামাত ইসলামের যে নেতা উনি বলছে। বলছেন, আপনি বলছেন যে লন্ডনে তিনি কি করেছেন ওনার চোখে পড়ে নাই। আরে ম্যাডাম খালেদা জিয়ার জেলে নিয়ে গেছে, তাকে বিনা বিচারে আটকে রেখেছে, তাকে অসুস্থ বানিয়েছে, মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে, দেশের সমস্ত নেতাকর্মীদের হত্যা হামলা মামলা গুম খুমের শিকার করেছে। সেই সময় এই দলটাকে তারেক রহমান লন্ডনে বসে যে নেতৃত্ব দিয়েছে, এই সাহস এই যোগ্যতা বাংলাদেশে কোন নেতা দেখা যায়? আপনি দেখেন আমি ইন্ডিয়ার শেষ গান্ধী পরিবার দেখেন, উত্তরাধিকার সূত্র আছে। শ্রীলঙ্কার কুমারতুঙ্গা পরিবার দেখেন, উত্তরাধিকার সূত্র আসছে। থাইল্যান্ডের দিকে তাকান, পাকিস্তানের ভুট্টো জি, ফ্যামিলি আমরা- দেখেন, আচ্ছা। আপনার আমেরিকায় বুশ ফ্যামিলি দেখেন। সুতরাং যোগ্যতা, তারেক রহমান 38 বছর আগে বগুড়ায় একটা ইউনিয়ন লেভেলের থেকে প্রাথমিক সদস্য পদে রাজনীতি করে 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 নেতা হওয়া, বেড়ে ওঠা জি, মানুষ। আমি এবং শেষ করব, আমার লন্ডনে থেকে জি। তিনি যে নিজেকে তৈরি করেছেন রাজনীতিবিদ হিসেবে, এখন তার বক্তব্য, তার কথা, কাজ, প্ল্যানিং আপনি বোঝেন জি, না। জি, আপনি শুধু আমি- বিরোধিতা করার জন্য আমার শেষ করব। রাজার ছেলে রাজা বানিয়ে রাজিকি দিলেন। ভাই আপনি শেষ করবেন সংক্ষেপে। না, শেষ করব যে ভাই যে কইলো খালেদা জিয়া সম্পর্কে যে উনি যে নির্যাতন হয়েছেন ওর উপরে, আমার এখানেই তো প্রশ্নটা। এইটা দলের মাথা, দলের তখন মানে মাথার তাজ সবার। মইনুল হোসেন রোড থেকে যখন তারা বের করে দেওয়া হয়, কোথায় ছিল লক্ষ লক্ষ কর্মী? এর চেয়ে তো বড় ন্যাক্কারজনক ঘটনা, যে আমার কষ্ট লাগে। আপনি জিয়া- ছিলেন। আমি তো আপনার বিএনপি করি, আপনার নাম বিএনপি করতে হবে কেন? আপনার নামছেন খালেদা জিয়া শুধু দেখেন, বিএনপির কেন? আপনার নামছেন কিনা? খালেদা জিয়া এই দেশের নো, সম্পদ। আপনার নামছেন কিনা? আপনি জিয়া রহমান খালেদা সাহেবের জিয়া এই দেশের দেখেন, সম্পদ মনে করেন জিয়া না? রহমান সাহেবের খেতাব খালেদা জিয়া আমরা তো এই দেশের বলতেছি, তাও সম্পদ মনে করেন না না? না, আমরা তো এখনো বলতেছি, এখন বলতেছেন, তখনও তখন বলছি। বলছিলেন, বলেন না। আপনি যাই দেখেন, এই যে আগস্টের আগের বক্তব্য শুনেন, তখনই বুঝবেন বলছি কিনা। জিয়া রহমান সাহেবের যখন খেতাবটা কেড়ে নিতে চেষ্টা করে, তখনই বা আপনারা কোথায় ছিলেন? আমরা এই যে পরে- আমরা বলতেছেন, বলছি যে আপনার গুপ্ত রাষ্ট্রপতি সূত্র যখন চক্করে। অপসারণ হয় নাই, স্বৈরাচারের অংশ কাদের জন্য হয় নাই? আপনাদের জন্য। ফ্যাসিস্ট সরকারের রাষ্ট্রপতি আজও বহাল তবিয়তে। আপনারা বলেছেন যে সাংবিধানিক সংকট হবে, তো প্রধানমন্ত্রী যেদিন তারাই দিলাম সেদিন সাংবিধানিক সংকট হয় নাই? এই সমস্ত কাবারে চলবে না। বাংলাদেশের রাজনীতিতে এখন স্বাধীনতার পক্ষ শক্তি বিপক্ষ করি এই সমস্ত বক্তব্য বস্তা পচা, এগুলো আর চলবে না। 53-55 আপনাদের বছর কাছে পর চলবে না, 71 সাল এখন আপনার কাছে ভূখণ্ড চলবে, দিছে। আমার কাছে দেখেন, চলবে না এমন তো কোনো কথা আমি নাই। বলি নাই। আমি 71 সালে রাজাকারকে রাজাকার বলবো না, আমি আলবদরকে এই আলবদর বলবো, রাজাকার আমি খুনিকে খুনি বলবো। আপনারা প্রধানমন্ত্রী বানাইছেন হ্যাঁ, বানাবো। এই রাজাকারে, দরকার হলে তখন তো কি ঘ্রাণ বানাইছে। পাইছেন? তখন দরকার মনে করছে কেন, বানাইছে। এটা কোন ধরনের কথা? আপনি লাগলে হ্যাঁ। নিবেন, না লাগলে নিবেন না। ওর আমি ব্যবহার করতে পারি। নো, আপনি পারবেনই না। আপনি রাজাকারে কেন আপনি ব্যবহৃত হবার আপনারা জন্য বসে রাজাকারে আছেন। ব্যবহার করে মুক্তিযোদ্ধার আপনি নিজেকে পক্ষে থেকে দাঁড়ান। ব্যবহৃত হবার জন্য বসে আছেন, আপনাকে ব্যবহার করবে না। আমাকে শেষ আপনি করতে একবার হবে, আওয়ামী লীগের আপনাদেরকে কোলে উঠছেন, একবার বিএনপির কোলে এই উঠছেন। আলোচনা চলতেই থাকবে। নেন কেন কোলে? আমাকে শেষ করতে হবে আপনাদের কোলে দুজনকে। নেন কেন? অনেক অনেক ধন্যবাদ। আজকে আমাকে শেষ করতে তার হচ্ছে। কোলে বসে পড়েন, আপনি কি চুরি